উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল। বিদেশি শক্তি ব্যবহার করে ঘটানো হয় 21শে আগস্ট হামলা, দাবি নেতাদের নাটক সাজানোর অভিযোগ। হাসিনা আমলের লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার 1600 কোটি ডলার। প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে প্রতিফলন থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের, অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এবং 9 মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু। প্রথমবারের মতো ট্রাভেল পাসে 653 পর্যটকের যাত্রা, স্বস্তি ব্যবসায়ীদের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাতিল করা হয় বিচারিক আদালতের রায়। বিচার অবৈধ ছিল বলেও পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। আইনজীবীদের দাবি, রাজনৈতিক কারণেই এই মামলায় বিএনপির শীর্ষ নেতাদের সাজা দেওয়া হয়েছিল। এদিকে হাইকোর্টের রায় দেখেও নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে, তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। তো 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আসামিদের স্বজনরা। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। এখন আব্বুকে পেয়ে অনেক খুশি। পরিকল্পিতভাবে বিদেশি শক্তি ব্যবহার করে 21শে আগস্ট হামলা ঘটানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ফাঁসাতেই আওয়ামী লীগ সরকার গল্প সাজায় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21শে আগস্ট হামলা মামলা থেকে খালাস পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক এক আলোচনা সভার। সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে, এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। এদিন নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এদিকে অতি দ্রুত তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলে শুধু ব্যাংক খাতের লুটের টাকায় বানানো যেত
24টি পদ্মা সেতু। বছরে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। অনিয়মে রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলায় সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টাকে দেয়া সেতুপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিটির এক সদস্য বলছেন, শেখ হাসিনার আমলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রচার ছিল মিথ। 2009 থেকে 2023 এই সময়ে প্রতি বছর দেশ থেকে গড়ে 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার পাচার হয়েছে, যা ওই বছরগুলোতে পাওয়া নিট বিদেশি সাহায্য ও বিনিয়োগের দ্বিগুণ। এছাড়া যে কর ফাঁকি দেওয়া হয়েছে সেই অর্থ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠন করা হয় শ্বেতপত্র কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি, যাতে উঠে এসেছে বিগত 1.5 দশকে হাসিনা সরকারের ভয়াবহ এমন দুর্নীতির ফিরিস্তি। প্রতিবেদনে বলা হয়, বাস্তবতাকে পাশ কাটিয়ে বাংলাদেশকে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখাতে বছর বছর উচ্চ প্রবৃদ্ধির মিথ দাঁড় করিয়েছিল হাসিনা সরকার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন খাতে ব্যয় করেছে 7,20,000 কোটি টাকা। এই খরচের 40% বা 2,80,000 কোটি টাকা লুটপাট করেছে সরকার ঘনিষ্ঠরা। একটা চিত্র যেটা দেয়া হয়েছে যে প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছিল, বিশেষ করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নিয়ে। আমাদের ফাইন্ডিং হচ্ছে প্রবৃদ্ধি ছিল না তা কিন্তু না, কিন্তু যেই মাত্রায় প্রবৃদ্ধির কথা বলা হয়েছে সেটা ছিল না, আর যেই দিকে যাচ্ছিল দিকটা ছিল উল্টো। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে আসে ব্যাংক খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। এ খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে নির্মাণ করা যেত 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু। গত 15 বছর ধরে যেই ধরনের নৈরাজ্য চলেছে তাতে আসলে ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এখানে প্রায় 60টির মতো ব্যাংক, কিন্তু এর মধ্যে 10-15টি ছাড়া আর বাকিদের স্বাস্থ্য খুব একটা ভালো না। এছাড়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, খাতটিতে বিদ্যুৎ কেন্দ্রের মালিক ও সরকারের সাথে যোগসাজশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির চ্যানেল হিসেবে কাজ করেছেন তৎকালীন জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগ। আর ছোট বড় সকল প্রকল্প পাশ করাতে লাগত তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমতি। বিগত 15 বছরে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে কারসাজির সরবরাহ প্রক্রিয়া তৈরির মাধ্যমে বাজার ব্যবস্থাকে অকার্যকর করা হয়, যার ফলে উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য হয়েছেন ভোক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলের লুটপাটের চিত্রে অন্তর্বর্তী সরকার আতঙ্কিত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পাচারের অর্থ বিদেশ থেকে ফেরানোর চেষ্টার পাশাপাশি জড়িতদের বিচার হবেই বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের কথা বলেছেন শফিকুল আলম। ইউনূস এটা বললেন যে এটা শুনে আমরা আতঙ্কিত। বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন। এদের যে যোগসাজশে করা হয়েছে, এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে। খেলাপি ঋণ এখন 15%-এর মতো আছে, সেটা ইভেনচুয়ালি যে হিট করবে 30%-এর মতো, এটা উইচ ইজ টু হাই। মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস নতুন পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন। দুপুরে রংপুরে তিনি কথা বলেছেন। পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে। অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। যে কোনো সংকটে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। বলেন, স্কুল কলেজ অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিরসনে কাজ চলছে।
তরুণ প্রজন্ম এই 24-এর অভ্যুত্থানে যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছিল, ওই স্পিরিটটা যেন থাকে। সামনে এমন যদি সংকট তৈরি হয়, তারা যেন একসাথে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে পারে, একসাথে লড়াই করতে পারে, এই স্পিরিটটা যেন তাদের মধ্যে থাকে। এই জন্যই আসা, তাদের সাথে কথা বলা। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা ছুটে চলি, আমরা আসলে মানুষের কথাগুলো বা সমস্যাগুলো মানুষের মুখ থেকে শুনতে পারি, এবং যদি সম্ভব হয় আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সেগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব। অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলোর সংস্কার করার জন্য এই বিষয়গুলোর সামনে আসা জরুরি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে কালো ব্যাজ ও কালো পতাকা নিয়ে শোক র্যালি করেছেন সহকর্মীরা। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে র্যালিটি বের হয়ে নগরীর লালদিঘি পাড়, কোতোয়ালি মোড় ও শহীদ মিনার প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ সময় মিছিলের থেকে ইসকন বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে যাচ্ছে ইসকন। জনপদের সময়ে আরও থাকছে। 3 মাস ধরে মজুরি পাচ্ছেন না সিলেটের কয়েক হাজার চা শ্রমিক। খেয়ে না খেয়ে কাটছে দিন। প্রতিবাদে কর্মবিরতি, কারখানায় ঝুলছে তালা। দ্রুত সমাধানের দাবি। ভারত থেকে ছেড়ে আসা বাস ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়লেও অপপ্রচার চালিয়েছে দেশটির কিছু গণমাধ্যম। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জাবেদুর রহমান। তিনি বলেছেন, দুপুরে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকায় আগরতলা থেকে ছেড়ে আসা সামরিক পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ভারতীয় কিছু গণমাধ্যম হামলা হয় বলে অপপ্রচার চালায়। এতে বাস চালক ছাড়া আহত হননি কেউ। বাসটিতে 17 ভারতীয় এবং 9 বাংলাদেশি যাত্রী ছিলেন। আগরতলার কিছু স্থানীয় সাংবাদিক যারা আছেন বা স্থানীয় লোকদের মধ্যে ভুল একটা মেসেজ ওখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। আমি সম্পূর্ণভাবে এটার প্রত্যাখ্যান করছি এই ধরনের মেসেজটা যারা ছড়িয়েছেন। চলছে কর্মবিরতি। অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। সিলেটে প্রায় 3 মাস ধরে মজুরি পাচ্ছেন না কয়েক হাজার চা শ্রমিক, আর এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। বছরের পর বছর আন্দোলন করে এলেও 170 বছরে দৈনিক মজুরি দাঁড়িয়েছেন মাত্র 170 টাকায়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। মৌসুমের শেষ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা সহ ছোট বড় 18টি বাগানের চা পাতাগুলো গাছেই নষ্ট হয়ে গেছে। গাঢ় সবুজ পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাগানের বৈচিত্র্য নষ্টের সঙ্গে সঙ্গে জীবনযাপনে ছেদ পড়েছে শ্রমিকদের। কয়েক হাজার শ্রমিক প্রায় 3 মাস ধরে মজুরি না পাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন। চলছে কর্মবিরতি। অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত বেতন ভাতা থেকে। এরকম অবস্থার মাঝে আসি, এক বেলা খায় এক বেলা খায় না। সকাল থেকে আলু কুড়িয়া খাইলাম, কচু শাক তুলিয়া তোকে লাকড়ি লইয়া 4টা বেচিয়া খাইলাম। কাম কাজ নাই বাগানে, আজ 5-6 মাস আছে। 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যায় এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। তো এটা শুধু শ্রমিকদের ক্ষতি হচ্ছে না, এটা শিল্পের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। তো যত দ্রুত সম্ভব এই ধ্বংসের হাত থেকে চা বাগানকে রক্ষা করা অতি জরুরি। প্রায় 2 মাস ধরে এ বাগানের চা পাতা উত্তোলন বন্ধ থাকার ফলে বাগানের চা পাতাগুলো আগাছায় পরিণত হয়েছে। শুধু ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগান নয়, সংকটে পড়ে ছোট বড় অনেক বাগানের চা পাতা সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমি মনে করি সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টি বোর্ড এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি সবাইকে সম্মিলিতভাবে একটি পদক্ষেপ নিতে হবে। চলতি মৌসুমের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10 কোটি 80 লাখ কেজি। আগের বছরের তুলনায় দেশের 168টি বাগান অর্ধ কোটি কেজি চা উৎপাদনে পিছিয়ে আছে। তার উপর 2 মাসেরও বেশি সময় ধরে চলছে শ্রমিক কর্মচারীদের আন্দোলন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
নীল জলরাশির বুক চিরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছুটল এমভি বারো আউলিয়া। 9 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি মৌসুমে 653 জন পর্যটক নিয়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। প্রবাল দ্বীপে 12 আউলিয়ার যাত্রা শঙ্কা ছিল জটিলতাও। 9 মাস ধরে নানা আলোচনার পর অবশেষে পথ খুলল সেন্ট মার্টিনে। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে রওনা হলেন 653 জন পর্যটক। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে ছেড়ে যায় জাহাজটি। নীল জলরাশির বুকে ছুটে চলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। অবশেষে যেতে পারতেছি, ট্রাভেল পাস পেয়ে গেছি, এইটাই আর কি ভালো লাগতেছে। তো রেস্ট্রিকশনের মধ্যে দিয়েও আমরা আজকে প্রথম দিনই যেতে পারছি। এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। যদিও এদিন 3টি জাহাজ ছাড়ার পরিকল্পনা থাকলেও ছেড়েছে কেবল এমভি বারো আউলিয়া। ট্রাভেল পাসটা একটু জটিল বিষয় ছিল। প্রথম একটু হয়রানি হবে, আমরা যদি আশা করি কিছুদিন চলে এটা অভ্যস্ত হয়ে যাবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত দৈনিক 2000 পর্যটক যেতে পারবে সেন্ট মার্টিনে। পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, তো পলিথিন ব্যাগে যারা পলিথিন নিয়ে যাচ্ছে আর কি তাদেরকে আমরা পাটের ব্যাগ সরবরাহ করছি। এর আগে বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসিনা আমলে লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার $1600 কোটি। প্রাথমিক নতুন পাঠ্য বইয়ে প্রতিফলন থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের, অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।